বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের কোর্সে ফিরে এলাম আবার। আগের দিন করিয়েছিলাম যেটা কী করে কম্পিউটার রিবুট করতে হয়, তার কী পদ্ধতি আছে। আজকে যেটা করাবো সেটা অনেক বড় বিষয়। এগুলো অনেক বড় লেভেলে করাতে হবে বা ডিটেলসে, অনেক বেশি ডিটেলসে করাতে হবে। কিন্তু ঠিক কম্পিউটার হার্ডওয়্যারের কোর্সে এইটা ডিটেলস ওটা আলাদা করে তোমাদের করাবো। এই যে এটা এখানে হেডিং দেখেই বুঝতে পারছো, হোয়াট ইজ সার্ভার। এই সার্ভার সম্বন্ধে আলাদা করে তোমাদের পরে ভবিষ্যতে ডিটেলসে করাবো। কিন্তু কম্পিউটার হার্ডওয়্যারের কোর্স করতে গেলে সার্ভারটা জানতে হয়। সার্ভার কি কাজ করে, কিভাবে ফাংশন করে, মোটামুটি একটা ইন্ট্রোডাকশান বা মোটামুটি একটা, যেটা কম্পিউটার হার্ডওয়্যার কোর্সের লেভেলে কোর্স যেটা তোমরা দেখে যাচ্ছ পরপর ভিডিওগুলো, সেইগুলোতে করতে গেলে যেটুকুনি লাগে, সার্ভার সম্বন্ধে জানতে লাগে, বুঝতে লাগে, শিখতে লাগে, সেইটুকুনি তোমাদের এই দুটো এপিসোডে, একটা এপিসোডে হবে না। এতই বড় সাবজেক্ট এবং এতই ডিটেলস, সব ডিটেলস তো এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। যতখানি সম্ভব আমরা দিয়ে দুটো এপিসোডে আমরা কমপ্লিট করব। তো আজকে প্রথম এপিসোড শুরু করছি, সেটা হচ্ছে হোয়াট ইজ সার্ভার। সার্ভার কাকে বলে বা সার্ভার কি যদি বলতে চাই, এ সার্ভার কমনলি রেফার্স টু এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট রিসিভস অ্যান্ড রেসপন্স টু রিকোয়েস্ট ফ্রম এ নেটওয়ার্ক। মনে করো এখানে একটা জায়গায় এখানে অনেক কটা কম্পিউটার আছে, অফিসে অনেক কটা কম্পিউটার আছে, C1, C2, C3, C4 এরকম আরও অনেক কম্পিউটার আছে। সেই প্রত্যেকটা কম্পিউটার ল্যানে কানেক্টেড আছে। এবার সেই কম্পিউটারগুলো যদি একটা মেন এরকম কোনো কম্পিউটার থাকে যে আলাদা করে সেই কম্পিউটারটা তার কিছু আলাদা করে ফাংশান আছে, সেই ফাংশানগুলো সে মেনটেন করে। এবং এই যে এই যে C1, C2, C3, C4 মানে যেগুলোকে ক্লায়েন্ট কম্পিউটার বলে বা ইউজার যেগুলো আমরা কম্পিউটার সাধারণত ইউজ করি বিভিন্ন ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টস, HR, এটা ওটা ইউজ করি, তাদের কোনো না কোনোভাবে সাহায্য করে। কোনো না কোনোভাবে কী বলতে কী বোঝায় সেটা আমরা একটুখানি পরে আসছি। কত রকমের সার্ভার হয় সেই ক্ষেত্রে যখন পড়াবো বুঝতে পারবে। তো এরকম একটা মেন থাকে, সেটা এখন কোম্পানির মধ্যে থাকে, কোম্পানির বাইরে থাকতে পারে, বা কোনো যারা এরকম সার্ভার প্রোভাইড করে যেসব অর্গানাইজেশন বা যেসব সংস্থা, তাদের থেকেও নিয়ে সাহায্য করে হতে পারে। তো এখন সেইটা আমরা দেখব যে কত রকম, কত লেভেলে সার্ভার হতে পারে এবং সেগুলো কী ভাবে আমাদের হেল্প করে। তাহলে আমরা ইউজাররা বা ক্লায়েন্টরা এখান থেকে যদি কোনো রিকোয়েস্ট পাঠাই, সে যেরকম রিকোয়েস্ট পাঠাচ্ছি, কী ধরনের সার্ভার আছে, সে সেই ধরনের সেটা রেসপন্স পাঠায়। ইট রিসিভস দ্য রিকোয়েস্ট ফর এ ওয়েব ডকুমেন্ট ফ্রম দ্য ক্লায়েন্ট অ্যান্ড সেন্ড দ্য রিকোয়েস্ট ইনফরমেশন টু দ্য ক্লায়েন্ট কম্পিউটার অন দ্য ইন্টারনেট। যদি সার্ভারটা বাইরে থাকে, মানে ধরো কোনো একটা অফিস প্রেমিসেস, তার বাইরে কোনো জায়গায় সার্ভার আছে, তার মানে ইন্টারনেট ব্যবহার করে সেটা আমরা পাচ্ছি। মনে করো গুগল বা অ্যামাজনে কোনো আমরা ডকুমেন্ট সার্চ করছি নেটে, তাহলে রিকোয়েস্টটা কার কাছে যাচ্ছে? গুগল বা অ্যামাজনের সার্ভারে। যে মুহূর্তে একটা ডকুমেন্ট দেখতে চাইছি, সেই মুহূর্তে সেই রিকোয়েস্টটা তাদের কাছে গেল, তারা আবার আমাদের কম্পিউটারে সেই রিকোয়েস্টটা, যে জিনিসটা আমরা চাইছি সেটাকে তাদের সার্ভার থেকে ফেরত পাঠালো। এরকম সিস্টেমই করা থাকে। দো এ ডিভাইস ক্যান বি বোথ এ ক্লায়েন্ট অ্যান্ড এ সার্ভার অ্যাট দ্য সেম টাইম। পার্টিকুলার কোনো একটা ডিভাইস এক্ষেত্রে বলা যেতে পারে, যেমন ডেডিকেটেড ইউজার বা ক্লায়েন্ট, যেটাই বলো না কেন, ইউজার বা ক্লায়েন্ট। আবার এইটা ইউজারও হতে পারে, আবার সার্ভারও হতে পারে। ইউজার বা ক্লায়েন্ট যেটাই বলো, ইউজারও হতে পারে, সার্ভার হতে পারে। তার মানে তার দুরকমই ফাংশন হতে পারে। সে যখন নিজেকে ব্যবহার করবে সে ইউজার, আর তার কাছে যখন কোনো রিকোয়েস্ট গেল কোনো কিছুর জন্য, সে তখন সার্ভার। Since an individual system can provide resources, use them from another system in one go. একটা ইন্ডিভিজুয়াল সিস্টেম মানে আমরা যে ধরো অফিসে যে জায়গায় বসে কম্পিউটারগুলো ইউজ করি বা বাড়িতে করি, তাহলে সেটা ইন্ডিভিজুয়াল সিস্টেম। তার যে ইন্ডিভিজুয়াল সিস্টেমের যা রিসোর্স আছে সে সেটাকে ব্যবহার করবে, ইউজ করবে। এবং যদি সেটা অন্য সিস্টেম থেকে দরকার হয়, যেমন ধরো আমরা কোনো গুগল বা অ্যামাজন বা অন্য কোনো ওয়েবসাইটে যখন কোনো পেজ খুলি, সেই পেজটা তখন সেটা সার্ভারে গিয়ে হিট করবে এবং সেটা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমরা দেখতে পাবো। There are different types of servers, including mail server, virtual servers and web server. এই সার্ভারগুলো সাধারণত আরও সার্ভার হয়, সেগুলো পরে আসছে। মেল সার্ভার মানে নামের সঙ্গেই বুঝতে পারছে, মেল যেগুলো আমরা
করি, জিমেল হোক বা অন্য কোনো ইয়াহু মেল বা যাই হোক, সেই সব ধরনের সার্ভার যেগুলো দেখে সেটা হচ্ছে মেল সার্ভার। ভার্চুয়াল সার্ভার মানে আমরা যেটা অনলাইনে থাকে, আমাদের ফিজিক্যালি ধরো আমাদের অফিসের মধ্যে একটা সার্ভার আছে, ওটা ফিজিক্যালি আছে, সেটা দেখতে পাচ্ছি আমরা, সব ঠিক আছে। কিন্তু ভার্চুয়াল সার্ভার মানে এমন অনেক জায়গায় যেটা ক্লাউডে আছে বা বাইরে আছে, আমাদের আয়ত্তের বাইরে, অথচ আছে আমরা বুঝতে পারছি, সেটাকে হচ্ছে ভার্চুয়াল সার্ভার। এবং ওয়েব সার্ভার মানে বুঝতে পারছি বিভিন্ন ওয়েবসাইটে যেগুলো আমরা কি কাজ করি। এই ওয়েব সার্ভার মে রান মাইক্রোসফট IIS, এটা এখন না জানলেও হবে, জাস্ট জেনে রাখো জানার জন্য। or Apache HTTP server which offers user access to information from web pages or website over the internet. A mail server is able to run a program like iMail or EXIM that provides services of SMTP, simple mail transfer protocol, for sending and receiving। মানে মেল সার্ভার, ওয়েব সার্ভার এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে তাদের কাজের জন্য, মানে সার্ভারটা যে কাজের জন্য নেওয়া হয়েছে বা যে কাজের জন্য রেডি করা হয়েছে, সেই অপশানগুলো যাতে কাজ করতে পারে তার জন্য এই প্রোগ্রামগুলো সেই সব সার্ভারে চলে। যাই হোক, সেগুলো আমরা আরও পরে সেগুলো ডিটেলসে আসবো। তো এই হচ্ছে একটা সার্ভারের ফাংশন বা সার্ভার বলতে আমরা কি বুঝি, এইটা হচ্ছে একদম বেসিক লেভেলে। এবার কত রকমের সার্ভার হয়, যেটা একটু আগেই দেখছিলাম, মেল সার্ভার, এটা মেল সার্ভার, ওয়েব সার্ভার, এইসবের সঙ্গে সঙ্গে এগুলো নানান রকমের এখানে সার্ভার দেখতে পাচ্ছ, এগুলো প্র্যাকটিক্যালি হয়ে থাকে। প্রথম যেটা পড়াবো সেটা হচ্ছে ওয়েব সার্ভার। নাম শুনেই বুঝতে পারছো, ওয়েব সার্ভার অফার্স ওয়েব পেজেস অর আদার কন্টেন্ট টু দ্য ওয়েব ব্রাউজার বাই লোডিং দ্য ইনফরমেশন ফ্রম এ ডিস্ক অ্যান্ড ট্রান্সফার ফাইলস বাই ইউজিং এ নেটওয়ার্ক টু দ্য ইউজার ওয়েব ব্রাউজার। আমরা যখন কোনো একটা গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ বা অন্য কিছু সার্চ ইঞ্জিন খুলে যখন কোনো সার্চ করে যে পেজটা আমরা সামনে দেখতে পাই, এবং সেই পেজটা যেখানে লোড করা থাকে, যেখান থেকে আমরা পেলাম, সেটাই সোজা কথায় বললে ওয়েব সার্ভার। মানে ওয়েব রিলেটেড সমস্ত কিছু, এই যে ওয়েব পেজেস অথবা অন্য কোনো কন্টেন্ট যে ওয়েব ব্রাউজিং করে যেটাকে আমরা ইনফরমেশানগুলো পাই, সেটাই হচ্ছে ওয়েব সার্ভারের কাজ, বা সেটাইকেই ওয়েব সার্ভার বলে। ইট ইজ ইউজড by a computer or collection of computers to provide content to the several user over the internet। এবার বুঝতেই পারছো, একটা জায়গায় সার্ভার রাখলে কোনো কারণে সেই সার্ভারটা বসে যেতে পারে, পাওয়ারের প্রবলেম বা হার্ডওয়্যার ফল্ট ইত্যাদির জন্য। সেই জন্য কী করা হয়, একটা না রেখে অনেক সময় মাল্টিপল রাখা হয়। মানে এই যে সার্ভারটা আমি এখানে দেখালাম, এটা মাল্টিপল থাকে, এবং শুধু মাল্টিপল এক লোকেশনে থাকে না, বিভিন্ন লোকেশনে থাকে, বিভিন্ন মহাদেশে থাকে। ধরো একই সার্ভার, একই জিনিসের সার্ভার, গুগল বা অ্যামাজন, কেউ একটা আমেরিকায় রেখে দিয়েছে, কেউ জার্মানিতে রেখে দিয়েছে, কেউ ইন্ডিয়াতে রেখে দিয়েছে, সেম জিনিস, ঠিক আছে? তারপরে মাল্টিপল হতে পারে। এই জন্য বলেছে বাই এ কম্পিউটার অর কালেকশন অফ কম্পিউটার। দিস এক্সচেঞ্জ ওয়াজ ডান উইথ দ্য হেল্প অফ HTTP কমিউনিকেটিং বিটুইন দ্য ব্রাউজার অ্যান্ড দ্য সার্ভার। ব্রাউজ যেটা আমরা করছি, HTTP ওখানে লেখা থাকে দেখবে, সেই প্রোটোকল, HTTP প্রোটোকলের সাহায্যে আমরা এই এক্সচেঞ্জ মানে কোনটা, আমরা যেটা চাইছি সেটা সার্ভারে হিট করে সেই সার্ভার থেকে ইনফরমেশনটা যেটা আমাদের কাছে এলো, মানে আমাদের রিকোয়েস্টটা এক্সচেঞ্জ হলো, সেটাই এই পদ্ধতিতে হয়ে থাকে। দেয়ার আর সাম এক্সাম্পল অফ ওয়েব সার্ভার গিভেন বিলো। ইউ ক্যান অলসো ডাউনলোড দ্য ওয়েব সার্ভার ফ্রম দ্য গিভেন বিলো ডাউনলোড লিঙ্কস। এটা হচ্ছে ওয়েব সার্ভার, এইগুলো মাধ্যমে হয়ে থাকে, বা ওয়েব সার্ভার্স এগুলো হচ্ছে এক্সাম্পল, এগুলোতে ওয়েব সার্ভার করা আছে। এবার আমরা পরেরটা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সার্ভার। ইট ইজ অ্যান এনভায়রনমেন্টাল ওয়্যার এনি টাইপস অফ অ্যাপ্লিকেশান আর এবল টু রান অ্যান্ড অল দ্য অপারেশন দে পারফর্ম। এই যে যেখানে দেখলাম, এই যে ধরো এইখানে আমি কম্পিউটারে অফিসের মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব লোড করা আছে। আমি একটা ইউজার, এই কম্পিউটারটা খুললাম, সেখান থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেটা আমাদের লাগবে সেটা কাজ করলাম, করে আবার বন্ধ করে চলে গেলাম। কিন্তু এমন একটা প্রোগ্রাম, এমন একটা সফটওয়্যার, এমন একটা অ্যাপ্লিকেশান মনে করো এখানে নেই, এটা আছে সার্ভারে। সেই সার্ভার থেকে আমাকে ওপেন করে আমাকে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? ইট ইজ অ্যান এনভায়রনমেন্ট হোয়ার এনি টাইপস অফ অ্যাপ্লিকেশান আর এবল টু রান অ্যান্ড অল দ্য অপারেশন দিস। ওই সার্ভারে, অ্যাপ্লিকেশান সার্ভারে, মানে এইখানটায় সেই অ্যাপ্লিকেশানটা থাকে,
সেটা আমাদের ওই ওয়েব সার্ভারে গিয়ে, অ্যাপ্লিকেশন সার্ভারে গিয়ে সেটাকে চালাতে হয়, রান করতে হয়। ইট ক্যান বি এবল টু ডেভেলপ অ্যান্ড রান ওয়েব বেসড অ্যাপ্লিকেশান। এটা ডেভেলপ করতে পারে এবং রান করতে পারে ওয়েব বেসড অ্যাপ্লিকেশান। জেনারেলি ইট ইজ ইউজ টু কানেক্ট ডাটাবেস সার্ভার অ্যান্ড এন্ড ইউজার। মানে এন্ড ইউজার মানে আমরা এইদিকে যারা বসে আছি তারা এন্ড ইউজার, এবং ডাটাবেস সার্ভারটা একটু পরেই আসছি। সেই ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট করতে সাধারণত এই অ্যাপ্লিকেশান সার্ভারে লাগে। কারণ অ্যাপ্লিকেশানটা চালাচ্ছি মানে কি, সেখানে কিছু তো ইনফরমেশান, সেখানে কিছু ডাটা নিয়ে আমরা কাজ করছি, আলটিমেটলি সেটা ডাটা সার্ভারেই কাজ করছে। সেই জন্য এটা দুটোর মধ্যে কানেক্ট করতে ব্যবহার হয়। দেয়ার আর সেভারাল টাইপস অফ অ্যাপ্লিকেশান সার্ভার। এই যেমন ওয়েব সার্ভারে যেরকম উদাহরণ দেখলে সেরকম অ্যাপ্লিকেশান সার্ভারও এইগুলো উদাহরণ। এরপরে আসছি ক্লাউড সার্ভার। এটার তো তোমরা নাম শুনেই থাকবে, ক্লাউডে থাকে। মানে আমরা কোনো একটা ইনফরমেশান স্টোর করলাম কোথাও একটা, সেটা আমাদের ফিজিক্যালি আমাদের সিস্টেমে বা আমাদের কম্পিউটারে স্টোর হলো না, অনলাইনে নেটে কোথাও স্টোর হলো। মানে এটা ধরে নেওয়া হচ্ছে ক্লাউড নাম থেকে এসছে, সেটা হচ্ছে ক্লাউডে কোথাও একটা স্টোর হলো। সেটা এখন কোথায় আছে, সে যে সার্ভিস প্রোভাইডার বা যে কোম্পানি অর্গানাইজেশনটা এটা ব্যবহার করছে, সার্ভার প্রোভাইড করছে, তারা একমাত্র জানে। এমনও হতে পারে আমার একটা ইনফরমেশান সেটা মাল্টিপল পার্টে ভাগ হয়ে মাল্টিপল জায়গায় মাল্টিপল সার্ভারে স্টোর হতে পারে। একটা সার্ভার এক দেশে, একটা সার্ভার আরেক দেশে, একটা সার্ভার আরেক দেশে। এটা কেন করা হয় না, কোনো কারণে ইনফরমেশনটা যদি কোনো একটা জায়গা থেকে নিতে সেই সময় কোনো কিছু হার্ডওয়্যার ফল্ট বা অন্যান্য ফল্ট, সিস্টেমের ফল্ট হয়, অন্য লোকেশান থেকে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে যারা সার্ভিস প্রোভাইড করে তাদের এটার দায়িত্ব। ইট ইজ এ ভার্চুয়াল সার্ভার ইনস্টেড অফ এ ফিজিক্যাল সার্ভার। যেটা বললাম, ফিজিক্যাল আমরা দেখতে পাবো না, ভার্চুয়ালি আছে, কিন্তু আছে, আলটিমেটলি সেটা ফিজিক্যালি কিন্তু আছে। ইট রানস ইন এ ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্ট। ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টে কাজ করে। ইট ক্যান বি অ্যাক্সেসড ফ্রম রিমোট থেকে এটা অ্যাক্সেস করা যায়, অ্যাজ ইট ইজ হোস্টেড, বিল্ড অ্যান্ড ডেলিভার্ড ভায়া ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ওভার দ্য ইন্টারনেট। মনে করো জিমেল আমাদের যে 15 GB স্পেস ফ্রি দেয় ড্রাইভে বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন ছবি ভিডিও রাখার জন্য, তাহলে ওটা তো অ্যাকচুয়ালি ক্লাউড সার্ভারে জমা হচ্ছে। আমরা সেইগুলো অ্যাক্সেস করতে পারছি, সেগুলো মডিফাই করতে পারছি, সেগুলো ডিলিট করতে পারছি, কিন্তু কোথায় আছে আমি জানি না। সেটা গুগল, তার রেসপন্সিবিলিটি, সে কোথায় রেখেছে, সে সিকিউরিটি, তার যে সিকিউরিটি ফাইলগুলো যাতে করাপ্ট না হয়ে যায়, চুরি না হয়ে যায়, সেগুলো তার রেসপন্সিবিলিটি। ইট হ্যাজ সিমিলার ফাংশনালিটি অ্যান্ড ক্যাপাবিলিটিস টু এ ট্র্যাডিশনাল ফিজিক্যাল সার্ভার। সেম, গুগল যেখানেই রাখুক, যে দেশেই রাখুক, নর্মাল যদি আমাদের অফিসের মধ্যে এই যে সার্ভারটার যেরকম ফাংশান ছিল, ওটাও সেই সেম ফাংশান, কিন্তু কোথায় আছে জানি না। শুধু তারা যেরকমভাবে প্রসেস করছে সেই রকমভাবে জিনিসটা রান হচ্ছে। দো ইট ইজ অ্যাক্সেস থ্রু রিমোটলি ফ্রম এ ক্লাউড সার্ভিস প্রোভাইডার সেটাকে রিমোটলি অ্যাক্সেস করবে, সেটাকে কন্ট্রোল করতে পারে। গুগল, অ্যামাজন, এগুলো হচ্ছে ক্লাউড সার্ভিস প্রোভাইডার। IBM ক্লাউড, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম অ্যান্ড মাইক্রোসফট আজিউর, অ্যামাজন, এগুলো হচ্ছে ওই ক্লাউড সার্ভিস প্রোভাইড করে। এরপরে আসবো যেটা ডাটাবেস সার্ভারের নাম শুনেই বুঝতে পারছো, সিম্পল। এখানে ডাটা থাকবে, ডাটাগুলো এখানে রাখা যাবে, প্রচুর পরিমাণে ডাটা বা ইনফরমেশান এইগুলো সার্ভারগুলো হ্যান্ডেল করে। ইট অ্যালাউস আদার সিস্টেম টু অ্যাক্সেস অ্যান্ড রিট্রিভ ডাটা ফ্রম এ ডাটাবেস। আদার সিস্টেম মানে আমরা ক্লায়েন্ট বা ইউজাররা, সেই সিস্টেমকে অ্যালাউ করবে যে তুমি আমার সার্ভারে যে ডাটাগুলো রেখেছিলে সেগুলো অ্যাক্সেস করো, সেগুলো নাও, সেগুলো নিয়ে কাজ করো। হেন্স সার্ভার্স রেসপন্স টু আওয়ার সেভারাল রিকোয়েস্ট অ্যান্ড রান ডাটাবেস অ্যাপ্লিকেশান। তাহলে এই ডাটাবেসটাকে নিতে গেলে আবার এর একটা অ্যাপ্লিকেশান লাগবে। ডাইরেক্টলি এরকম নয় তো যে এরকম কোথাও টেবিলে একটা কিছু জিনিস পড়ে আছে, আমরা সেটাকে নিলাম, কুড়িয়ে নিয়ে চলে এলাম, ব্যাপারটা সেরকম নয়। এটা যেহেতু একটা সিস্টেমের মধ্যে কাজ করছে, ডিজিটালি হচ্ছে, সুতরাং তার একটা অ্যাপ্লিকেশান আছে, সেটা হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশান। সেটাকে চলে, তার মাধ্যমে আমাদের যা কিছু রিকোয়েস্ট পাঠাতে হয়, ডাটা নিতে হয়, রিট্রিভ করতে হয়। For this server can require extraordinary amounts of a disk space and can be accessed by multiple clients at any given time. এই যে সার্ভারটা আছে, এটা এই নয় যে একজনই কেবল অ্যাপ্লাই করতে পারবে বা একজনই কেবল এটাকে নিয়ে কাজ করতে পারবে। মাল্টিপল মানে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ ইউজার বা ক্লায়েন্ট সেটাকে একই সঙ্গে অ্যাট এ টাইম অ্যাক্সেস। যেমন ধর গুগলের যার ধরো
হতেই তো পারে একসঙ্গে 1 লাখ লোক একসঙ্গে জিমেল খুলেছে এবং একসঙ্গে তার যে 15 GB যে ফ্রিটা দেয় ড্রাইভে, সেখানে নিয়ে সেই ড্রাইভে নিয়ে কিছু আপলোড ডাউনলোড কিছু না কিছু করছে, হতেই পারে। সেজন্য ক্যান বি অ্যাক্সেসড বাই মাল্টিপল ক্লায়েন্টস অ্যাট এনি গিভেন টাইম। মেনি কোম্পানিজ ইউজেস ফর স্টোরেজ পারপাস, বিভিন্ন কোম্পানি এগুলোকে স্টোরেজ পারপাসে ইউজ করে, আমরাও করি, ইন্ডিভিজুয়ালিও করি। আমরা যে গুগল ড্রাইভে রাখি সেগুলো তো ফাইল, ফটো, ভিডিও এসবই রাখি। It allows user to access the data with the help of running a query by using a query language specific to the database. ডাটাবেসের জন্য ওই যে বললাম, যেটা হচ্ছে ডাটাবেসের সঙ্গে ট্রানজাকশন করতে গেলে একটা ওরা অ্যাপ্লিকেশন চলে, সেই অ্যাপ্লিকেশনটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ মাধ্যমে এগুলো ঘটে থাকে। সেটা ওদের পার্টসটা আমার দরকার নেই। আমরা গুগল ড্রাইভ খুলবো, সেখানে ফাইল আপলোড করব, ভিডিও আপলোড করব, অডিও আপলোড করব, আবার দরকার পড়লে সেগুলো ডাউনলোড করব। ফর এক্সাম্পল, SQL is a structured query language which allows executing a query to access data. এটা ওদের পার্ট, জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখো। দ্য মোস্ট কমন টাইপ অফ ডাটাবেস সার্ভার্স সফটওয়্যার ইনক্লুড DB2, Oracle, Microsoft SQL অ্যান্ড ইনফরমিক্স। এরপরে আসবো ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড মানে সেই পার্টিকুলার কোনো কাজের জন্য সেই সার্ভারটাকে ডেডিকেটেড করা আছে, অন্য কিছু কাজ হবে না। অ্যাজ নেম সাজেস্ট, এ ডেডিকেটেড সার্ভার is a single computer which is hosted by a company and allows only one company to rent and access. ঠিক আছে, মানে ধরো আমরা ব্যাংকের লকার থাকে, আমি একটা কোনো লকার কিনলাম, ভাড়া করলাম ব্যাংক থেকে, কোনো একটা ব্যাংকের কোনো একটা লকার ভাড়া করলাম। তার মানে কি, সেই লকারটা আমি ইউজ করতে পারবো, অন্য কেউ পারবে না। চাবি একটা কপি ব্যাংকের কাছে থাকবে, একটা কপি আমাদের কাছে থাকবে, আদার্স থার্ড পার্টি কোনো কেউ ইউজ করতে পারবে না। এখানেও ঠিক তেমনি কোনো একটা কোম্পানি একটা তাদের কাজের জন্য ডেডিকেটেড সার্ভার নিতে পারে, সেগুলো সেই কোম্পানি শুধু অ্যাক্সেস করতে পারবে, সেগুলোকে কাজ করতে পারবে। ইট ইজ ডেডিকেটেড টু অনলি ওয়ান ক্লায়েন্ট, যেমন ব্যাংকের লকার একজনকেই এটাকে ডেডিকেটেড করা থাকে, ক্যান নট বি শেয়ার উইথ এনি আদার ক্লায়েন্টস। ওই সেম লকারের চাবি অন্য কাউকে, কোনো কাস্টমারকে শেয়ার করা হয় না। ইন সাম নেটওয়ার্কস ইট ইজ রিকোয়ার্ড one computer to be isolated for managing connection between all other devices. কোনো নেটওয়ার্কিং, এটা তো আমরা সব এগুলো কম্পিউটারগুলো কিসের মাধ্যমে কানেকশান থাকে, নেটওয়ার্কের মাধ্যমে। কোনো নেটওয়ার্কিংয়ে একটাই কম্পিউটার আলাদা করে রাখা হয়, যেটা এই ধরনের কানেকশান দেওয়ার জন্য বা এই ধরনের বাকি সমস্ত ডিভাইস, বাকি সমস্ত ইউজার, বাকি সমস্ত ক্লায়েন্টদের সঙ্গে কানেকশান করার জন্য। And a dedicated server can be a part of a computer that can manage printer resources. এই যে একটা আলাদা করে রইল, যেটা ডেডিকেটেড সার্ভার বলা হচ্ছে, সেই ডেডিকেটেড সার্ভারটা এই টোটাল নেটওয়ার্ক, মানে এই টোটাল এই যে কোম্পানির যে নেটওয়ার্ক আছে, যেখানে অনেক কটা ইউজার ক্লায়েন্ট আছে আর একটা ডেডিকেটেড সার্ভার আছে, তারই একটা পার্ট, এবং সে প্রিন্টারও সে সেটাকে কন্ট্রোল করতে পারে। বাট অল সার্ভার্স ক্যান নট বি ডেডিকেটেড সার্ভার, কিন্তু সমস্ত যে কোনো সার্ভার ডেডিকেটেড হতে পারে না। তাহলে ডেডিকেটেড হওয়ার প্রধান শর্ত হচ্ছে সে পার্টিকুলার ওই ক্লায়েন্টের জন্য। ব্যাংকের লকারের ওই লকারটা পার্টিকুলার লকার নাম্বার 1 বা লকার নাম্বার 2 বা লকার নাম্বার 3 যাই হোক, সেটা আমি যখন পারচেস করছি আমার জন্যই হবে, অন্য কারোর জন্য হবে না। বিকজ ইন সাম নেটওয়ার্কস এ কম্পিউটার ক্যান ওয়ার্ক অ্যাজ এ সার্ভার অ্যান্ড অলসো এবল টু পারফর্ম আদার ফাংশন। এই কারণে ডেডিকেটেড সার্ভার, সমস্ত সার্ভার ডেডিকেটেড হয় না, কারণ কোনো সার্ভার কী করা হয়, মাল্টিপল কাজে ব্যবহার করা হয়। তাহলে ডেডিকেটেড সার্ভার কাকে বলবো না, তখনই সে যখন পার্টিকুলার কাজে, পার্টিকুলার নেটওয়ার্কিংয়ে, পার্টিকুলার কয়েকজন ইউজার বা ক্লায়েন্টের জন্য সে ডেডিকেটেড থাকবে। দ্য হোস্টিং কোম্পানি ক্যান অ্যাড এনি সার্ভিসেস ফর দ্য ক্লায়েন্ট হেয়ার অ্যান্ড ইমপ্লিমেন্ট হার্ড সিকিউরিটি প্ল্যান্স ফর প্রোভাইডিং সেফগার্ড দ্য ক্লায়েন্টস ডাটা। ব্যাংকের লকার নিলে ব্যাংকের দায়িত্ব সেই লকারটাকে সুরক্ষিত রাখা, সেভ রাখা। এখানেও ঠিক তেমনি, যে হোস্টিং কোম্পানি থেকে আমরা ডেডিকেটেড সার্ভার নিচ্ছি, সেই কোম্পানির দায়িত্ব হচ্ছে আমরা নিচ্ছি, মানে আমরা যখন নিচ্ছি আমরা হয়ে গেলাম ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের সমস্ত সার্ভিস ঠিকঠাক মতো প্রোভাইড করা, সেই সার্ভারটার সেফগার্ড, সেই সার্ভারটার সিকিউরিটি সব কিছু দেখা। It maintains all update activities of the operating system and any installed application. যদি কোনো ব্যাংকের লকারের কোনো রকম কিছু মেনটেন্যান্স বা কিছু দরকার হয়, তার জন্য কে করবে? সেটা আমরা করব না, নিশ্চয়ই ব্যাংক করবে। এখানেও ঠিক তেমনি, যে ডেডিকেটেড সার্ভারটা আমরা নিয়েছি সেটা মেনটেন করার দায়িত্বই ওই সার্ভিস যারা প্রোভাইড করছে হোস্টিং কোম্পানি, তাদের সমস্ত কিছু, তার
এক্ষেত্রে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে বলো বা কোনো অ্যাপ্লিকেশান বলো, সব কিছু মেনটেন করার দায়িত্ব তাদের। ইট মনিটর্স দ্য সার্ভার অ্যান্ড অ্যাপ্লিকেশান অ্যান্ড ম্যানেজেস সিকিউরিটি। সার্ভার, অ্যাপ্লিকেশান এবং সিকিউরিটি সমস্ত কিছু ম্যানেজ করবে। ইট কন্টেন্টস ডাটা ব্যাকআপস, ডিজাস্টার রিকভারি অ্যান্ড ফায়ারওয়াল মেনটেনেন্স। ডাটা যদি সার্ভারে যেগুলো রাখছি তার একটা ব্যাকআপ রাখতে হবে প্যারালালি। হতেই পারে সেটা হার্ডওয়্যার কোনো ফল্ট হতে পারে বা অন্য কিছু ফল্ট হতে পারে, তাহলে ডাটাটা কি আমরা সার্ভারে ডেডিকেটেড সার্ভার নিয়েছি, তাহলে এটা হোস্টিং কোম্পানির দায়িত্ব যে কোনোভাবে সেই ডাটাটা আমাদের কাছে প্রোভাইড করা। তার মানে ডাটাটা রেগুলারলি, সে উইকলি বেসিস হোক, 15 দিন অন্তর হোক, 1 মাস অন্তর হোক, সেটাকে সেই হোস্টিং কোম্পানি ব্যাকআপ নিয়ে রাখবে। সেটা যদি কোনো দুম করে কোনো কিছু সেই হার্ডওয়্যার ফল্ট হয় সেটাকে সামলাবে, বা ফায়ারওয়েল, যেটা হ্যাকিং করার সবচেয়ে মানে হ্যাকিং করা বন্ধ করার জন্য বা বিভিন্ন মেলিশিয়াস অ্যাক্টিভিটিস বন্ধ করার জন্য এইটা ফায়ারওয়েল ইনস্টল করা হয়, সেই ফায়ারওয়েল যেন ইনস্টল থাকে। আর একটা সার্ভার দিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে প্রিন্ট সার্ভার। দ্য প্রিন্টার সার্ভার ম্যানেজেস ওয়ান অর মোর প্রিন্টার্স ওভার দ্য নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কটা এখানে দেখিয়েছিলাম, এই নেটওয়ার্ক নিয়ে মনে করো আর প্রিন্টারও লাগানো আছে, নেটওয়ার্ক প্রিন্টারও লাগানো আছে। এই প্রিন্টারগুলো এই নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে? তাই এই নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত মানে এই সার্ভারের সঙ্গে যুক্ত। তখন কী হবে, সার্ভারের দায়িত্ব এসে যায় যে ওই প্রিন্টার এক বা একাধিক যে প্রিন্টার আছে সেগুলোকে ম্যানেজ করা, সেগুলোকে চালানো। It is responsible for responding to printer requests from several clients rather than attaching a printer to every workstation. মানে আমি প্রত্যেকটা যতগুলো ইউজার আছে, এখানে তো 4টে দেখি, যে আরও তো বেশি থাকতে পারে, সেগুলোর সঙ্গে প্রত্যেকটার একটা করে প্রিন্টার না কানেক্ট করে আমি ওই নেটওয়ার্ক প্রিন্টার একটা বা দুটো এখানে রেখে দিলাম, এই নেটওয়ার্কিংয়ের সঙ্গে কানেক্ট করে রেখে দিলাম, এরকমভাবে প্রত্যেকটার সঙ্গে ইন্ডিভিজুয়ালি না কানেক্ট করে রেখে দিলাম। কেউ একজন ইউজার কোনো এক জায়গা থেকে এসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে হোক, HRD ডিপার্টমেন্ট থেকে হোক, বা যে কোনো ডিপার্টমেন্ট থেকে প্রিন্ট দিল, তখন ওই যে প্রিন্ট সার্ভারের রেসপন্সিবিলিটি হবে কোন প্রিন্টারে সে প্রিন্টটাকে পাঠাবে, প্রিন্টারের রিকোয়েস্টটাকে পাঠাবে। সে কী করে বুঝবে? সে চেক করে নেবে যে কোন প্রিন্টারটা এখন খারাপ আছে। হতেই পারে আরেকটা ইউজার আরেকটা যে নেটওয়ার্ক নিয়ে প্রিন্টার যুক্ত আছে সেখানে প্রিন্ট দিয়েছে, তার মানে প্রিন্টার A এখন বিজি, তাহলে তুমি এই রিকোয়েস্টটাকে প্রিন্টার B-তে পাঠাও, প্রিন্টার B বিজি, প্রিন্টার C-তে পাঠাও, এরকমভাবে জিনিসটা হ্যান্ডলিং হয়। Nowadays, some higher-end and larger printers are available with their own built-in print server that eliminates the requirement for an additional computer-based server. এখনকার দিনে কোনো প্রিন্টার সার্ভারের যে কাজ, সেই ফাংশনটা নর্মাল যে সার্ভার আছে সেখানে ইনবিল্ট অপশান চলে এসছে, ঠিক আছে? আর অ্যাভেলেবেল উইথ দেয়ার ওন বিল্ট ইন প্রিন্ট সার্ভার। মানে এই যে লার্জার যে প্রিন্টগুলো এখানে কাজ করা, এখানে ধরো কোনো একটা নেটওয়ার্ক নিয়ে লাগালাম, সেই প্রিন্টারের মধ্যেই বিল্ট ইন প্রিন্ট সার্ভার থাকে, সেইগুলো নাকি আমরা এই প্রিন্টার সার্ভারের যে কাজ, সেই সার্ভারের কাজে, মানে সেই সার্ভারের যেরকমভাবে সে জিনিসটাকে পুরো নেটওয়ার্কিংয়ের প্রিন্টারগুলো হ্যান্ডলিং করে, সেটা করতে পারে, ঠিক আছে? তো এই আরও কতগুলো সার্ভার আছে যেগুলো আমরা তোমাদের পরবর্তী এপিসোডে নিয়ে আসবো। আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে দরকার নেই, ছোট ছোট আকারেই করি। তো এই সার্ভারেরটা যেটারমভাবে পয়েন্ট বাই পয়েন্ট জাস্ট বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য এগুলো করে যাও, এগুলো পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসে আসবে। আর শেষকালে যেটা বলার ছিল, তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো www.edubytech.com, সেখানে এই সেম জিনিসগুলো টেক্সট আকারে এবং ভিডিও আকারে পেতে থাকবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।